আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। নির্বাচনের আগেই বিএনপির সর্বনাশ, বিপদে পড়ে যাচ্ছে দলটি। বাবুগঞ্জের ঘটনায় একদিনে বিএনপির 10 লাখ ভোট কমে গেছে। এরপর জানাবো বিএনপি ও জামায়াতের তিক্ততা বা কথার যুদ্ধ তীব্র হচ্ছে। বিএনপি কি পারবে নির্বাচনে জামায়াতকে হারাতে? এরপর জানাবো খালেদা জিয়ার যাওয়া শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি। এদিকে স্ত্রীসহ সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের 2 মামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব ওবায়দুল কাদেরের সর্বনাশ। ওবায়দুল কাদের সহ 13 সচিবের বিরুদ্ধে দুদকের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। জানাবেন বিএনপি নাকি জামায়াত এই নির্বাচনে বিজয় অর্জন করবে। বাবুগঞ্জের ঘটনায় একদিনেই বিএনপির 10 লাখ ভোট কমে গেছে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে। গতকালের বাবুগঞ্জের ঘটনায় একদিনেই 10 লাখ ভোট কমে গেছে। এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। গতকাল রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর আসাদুজ্জামান ও তার দলীয় নেতাকর্মীদের হেনস্থা এবং হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তিনি। বিএনপিকে বড় দল উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, তাদের দায়িত্ব ততটাই বড়। তারেক রহমান 31 দফায় সংস্কারের যে কথা বলেছেন, তার আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন কিনা। দলের মধ্যে অপরাধীদের রেখে শহীদ জিয়ার বাংলাদেশ বা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়া সম্ভব নয়। সংবাদ সম্মেলনে এবি পার্টি নেতা অভিযোগ করেন, ঘটনার সময় বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকেও নীরব ভূমিকা পালন করেছেন। দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বরখাস্তের দাবি জানান তিনি বলেন, 2 মাস ধরে আমার নির্বাচনী ক্যাম্পেইনে নিয়মিতভাবে নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। থানায় গেলেও মামলা নেওয়া হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। প্রশাসনের একটি অংশ দলনিরপেক্ষতার নীতিকে উপেক্ষা করে ক্ষমতাসীন বা সম্ভাব্য ক্ষমতাসীন দলের সঙ্গে অবস্থান বদলের সংস্কৃতিতে ঢুকে পড়েছে, এমন অভিযোগ তোলেন এবি পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রশাসন ধরেই নিয়েছে আওয়ামী লীগ থাকলে আমরা আওয়ামী লীগ, বিএনপি এলে আমরা বিএনপি। একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না। গত বছরের লড়াই ছিল রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর লড়াই। বিএনপি ও জামায়াতের তিক্ততা বা কথার যুদ্ধ তীব্র হচ্ছে কেন? বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলটির একসময়ের মিত্র জামাত ইসলামীর মধ্যে বাকযুদ্ধ ও তিক্ততা বেড়েই চলেছে। 2 দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। সাম্প্রতিককালে দল দুটি কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে আলোচনায় আসছিলেন। তবে এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে 2 দলের 2 শীর্ষ নেতাও সেই ধারায় বক্তব্য রাখার পর। শনিবার সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর রবিবার ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি ও জামায়াত নেতাদের পরস্পরকে সমালোচনা করে দেওয়া বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে উভয় দলের কর্মী ও সমর্থকদেরকেও। নিজ দলের প্রশংসা অপ্রতিপক্ষ দলকে ইঙ্গিত করে সমালোচনামূলক নানা পোস্ট করতে দেখা যাচ্ছে তাদের। দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদী সহ দেশের কোনো কোনো জায়গায় তা সংঘর্ষে রূপ নিয়েছে। পরস্পর বিরোধী বাহাস কিংবা তিক্ততার বিষয়ে জানতে চাইলে 2 দলের নেতারাই এজন্য একে অন্যকে দায়ী করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলছেন, আমরা যা বলছি তা ইতিহাস ভিত্তিক ও সত্যি তথ্যের ওপর ভিত্তি করে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবারি বলছেন, বিএনপির দিক থেকে কিছু আক্রমণাত্মক বক্তব্য আসছে যা অপ্রত্যাশিত। খালেদা জিয়ার যাওয়া শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া।
এস রাগিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায়, গত শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়া সূচি চাওয়া হয়েছিল। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর। সূত্রের মতে, গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয়। সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে। স্ত্রীসহ সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের 2 মামলা। জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য মো ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন। দুদক জানায়, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ইলিয়াস উদ্দিন মোল্লা তার ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 14,28,607 টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন। এছাড়া দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 40টি হিসাবে মোট 173,41,41,804 টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 4-এর 2 ও 4-এর 3 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারাতে মামলা দায়ের করা হয়েছে। আরেকটি অভিযোগে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লার সহায়তায় তার স্ত্রী ফরিদা ইলিয়াস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 2,53,17,650 টাকা সমপরিমাণ সম্পদ অর্জন করেন। তার নামে পরিচালিত 4টি ব্যাংক হিসাবে মোট 8,97,93,939 টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়। এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 4-এর 2 এবং দণ্ডবিধির 109 ধারায় আরেকটি মামলা দায়ের করেছে কমিশন। ওবায়দুল কাদের ও 13 সচিবের বিরুদ্ধে দুদকের মামলা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণ করে জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদী লিজ প্রদানের অভিযোগে স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও 13 সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদক সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন। আসামিরা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ, সাবেক বিদ্যুৎ সচিব ড আহমেদ কাইকাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড জাফর আহমেদ খান, সাবেক সিএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মির জুয়েগা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মুফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আক্তার হোসেন ভুইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম।